বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে এনজাইম নিয়ে আলোচনা করছিলাম এবং এনজাইমের প্রথম লেকচারটি দিয়েছিলাম। আজকে এনজাইম শেষ করব। তোমাদের মাঝে আমি উপস্থিত আছি ডক্টর মোহাম্মদ আজিজুল বারী। তো চলো এনজাইমের যে বিষয়গুলো সেগুলো হলো এনজাইমের ক্রিয়ার প্রকৃতি, গঠন ও বিক্রিয়ার ধরনের ভিত্তিতে এনজাইমের শ্রেণীবিন্যাস, জীবের বিভিন্ন জৈবিক কার্যক্রমে উৎসেচক বা এনজাইম, মানুষের প্রয়োজনে এনজাইমের ব্যবহার, জৈবিক কার্যক্রমে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কয়েকটি এনজাইম। তো এই বিষয়গুলো আমরা একে একে দেখি। তো প্রথমে মনে আছে তো যে তোমাদের যে এনজাইম কাকে বলে? আবারও আমি একটু মনে করাই দিচ্ছি যে এনজাইম হলো এমন ধরনের রাসায়নিক যৌগ যেটা বিক্রিয়াতে খুব অল্প মাত্রায় উপস্থিত থেকে বিক্রিয়াকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়ার শেষে সেটা কিছু শর্ত সাপেক্ষে সেটা অপরিবর্তিত থাকে। এবং এনজাইম সাধারণত কাজ করে কোথায়? কোষের মধ্যে। এবং এনজাইম যে যৌগের উপর কাজ করে সেই যৌগটাকে কি বলা হয়? সাবস্ট্রেট বলা হয়। এটা আশা করি তোমাদের মনে আছে। তো এখন এনজাইম যে যৌগের উপর কাজ করবে অর্থাৎ সাবস্ট্রেটের উপর যে কাজ করবে, সব এনজাইম কিন্তু সব সাবস্ট্রেটের উপর কাজ করবে না। অর্থাৎ এনজাইমের জন্য কিন্তু সাবস্ট্রেটটা কি নির্দিষ্ট, ঠিক আছে? এবং এনজাইমেরও কাজ করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট শক্তি থাকা প্রয়োজন। অর্থাৎ সব এনজাইম সব সময় সব সাবস্ট্রেটের উপরে কাজ করতে পারবে না। তো এখানে আমরা কয়েকটা বিষয় সম্পর্কে এখন জানবো। তার মধ্যে প্রথমটা হলো সক্রিয় শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। কি বলছে দেখো, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী সাবস্ট্রেট অনুসময়ের নির্দিষ্ট পরিমাণ গড় গতিশক্তি থাকে। অর্থাৎ যে সাবস্ট্রেটটা রাসায়নিক বিক্রিয়াতে ব্যবহৃত হবে তার একটা কি গড় গতিশক্তি থাকে বা কাইনেটিক এনার্জি থাকে। সাবস্ট্রেটকে প্রোডাক্টে বা উৎপাদে পরিণত হতে সাবস্ট্রেটের গড় শক্তি অপেক্ষা অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়। এই শক্তিকে বিক্রিয়ার কার্যকর শক্তি বা সক্রিয় শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি বলে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে এনজাইম তো সাবস্ট্রেটের উপর কাজ করবে, সাবস্ট্রেটের উপর কাজ করতে গেলে সাবস্ট্রেটের নিজস্ব কি থাকে? একটা কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ গতিশক্তি থাকে। তো এই সাবস্ট্রেট কি করে? সাবস্ট্রেটকে ভেঙেই তো নতুন প্রোডাক্ট তৈরি করতে হবে। তো সাবস্ট্রেটকে ভাঙতে গেলে তার নিজস্ব যে কাইনেটিক এনার্জি থাকে, সেই এনার্জির থেকে এনজাইমের শক্তিটা বা এনজাইমের যে কার্যকর শক্তি সেটা বেশি হতে হবে, তাহলেই এনজাইমের বিক্রিয়া ঘটা সম্ভব হবে। এনজাইমবিহীন বিক্রিয়ায় বেশি সক্রিয় শক্তির প্রয়োজন হয় বলে অনেক সময় বাহ্যিকভাবে তাপ বা চাপ প্রয়োগ করে বিক্রিয়া ঘটাতে হয়। কিন্তু এনজাইমে এই সক্রিয় শক্তি কমিয়ে কোষীয় পরিবেশে দৈহিক তাপমাত্রায় দ্রুত প্রাণরাসায়নিক বিক্রিয়া ঘটাতে সক্ষম। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে যদি এনজাইম কোনো বিক্রিয়াতে ব্যবহার না করা হয় তাহলে তো ওই সক্রিয় শক্তি মানে সাবস্ট্রেটের মধ্যে যেটা থাকে সেটাকে একটু কমানোর জন্য এক্সট্রা তাপ বা চাপ প্রয়োগ করতে হয়। কিন্তু এনজাইম যদি আমরা ব্যবহার করি তাহলে বাহির থেকে তাপ বা চাপ প্রয়োগ করার প্রয়োজন পড়ে না, কারণ এনজাইমের মধ্যেই সেই শক্তিটা থাকে। এনজাইম কম শক্তিযুক্ত বা উচ্চ শক্তিযুক্ত অণুর সাথে একইভাবে বিক্রিয়া করে প্রোডাক্ট সৃষ্টি করতে সক্ষম হয়। তো এনজাইম এই যে কাজ করবে, এই কাজ করার জন্য তিনটা মতবাদ রয়েছে। একটা হলো তালাচাবি মতবাদ বা লক অ্যান্ড কি থিওরি, মাইকেলিস এবং মেন্টনের মতবাদ, আর একটা হলো আবেশিত মতবাদ বা ইনডিউসড থিওরি। তো আমরা এই থিওরিগুলো একটু দেখব। এর মধ্যে তালাচাবি মতবাদটা সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং এই তালাচাবি মতবাদ যেটা সেটা তোমার সর্বজন গৃহীত বটে। লক অ্যান্ড কি থিওরি, প্রথমে দেখো একটা এই ছবিটা দেখতে পাচ্ছ যে এখানে একটা তালা এবং চাবি দেখানো হয়েছে, তাই না? দেখো এমনিতে কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা তালার জন্য চাবি কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ সব চাবি দিয়ে কিন্তু সব তালা খুলবে না। তদ্রূপ যেটা বলছিলাম যে এনজাইম তো সাবস্ট্রেটের উপর কাজ করে,
এনজাইম যখন সাবস্ট্রেটের উপর কাজ করবে, সাবস্ট্রেট প্রত্যেকটা সাবস্ট্রেটের জন্য কিন্তু এনজাইম নির্দিষ্ট থাকবে। সব এনজাইম সব সাবস্ট্রেটের উপর কাজ করতে সক্ষম হবে না। তো এনজাইমের ক্রিয়ার প্রকৃতি বা কৌশল সম্বন্ধে জার্মান বিজ্ঞানী এমিল ফিশচার ইনি তালাচাবি মতবাদটা দেন। ইনি হলো এমিল ফিশচার তালাচাবি মতবাদ প্রদান করে। তার মতে একটি তালা যেরূপ একটি নির্দিষ্ট চাবি ছাড়া খোলে না, তেমনি একটি নির্দিষ্ট এনজাইম একটি নির্দিষ্ট সাবস্ট্রেট ছাড়া অন্য সাবস্ট্রেটের উপর ক্রিয়া প্রদর্শন করে না, যেমনটি বলছিলাম আর কি। যেমন ধরো উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে সুক্রেজ এনজাইম সুক্রোজ ছাড়া অন্য কোনো পদার্থের উপর ক্রিয়া করবে না, গ্লুকেজ এনজাইম গ্লুকোজ ছাড়া অন্য কারো উপর ক্রিয়া করবে না। এরকম ভাবে প্রত্যেকটা এনজাইমের জন্যই মানে একটা সাবস্ট্রেটের উপর একটা নির্দিষ্ট এনজাইম থাকবে, অর্থাৎ প্রতিটি এনজাইমের কাজের কি সুনির্দিষ্টতা, দ্যাট ইজ স্পেসিফিসিটি রয়েছে। এমিল ফিশারের মতে প্রতিটি এনজাইমের এক বা একাধিক অ্যাক্টিভ সাইট আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। মানে এনজাইম যে সাবস্ট্রেটের উপর কাজ করবে তার জন্য এনজাইমের কিন্তু একটা অ্যাক্টিভ সাইট থাকবে, যে অ্যাক্টিভ সাইটে কিন্তু সাবস্ট্রেট এসে যুক্ত হবে। এখানে বলে নিই যে অ্যাক্টিভ সাইট এটা একটা এনজাইমের এক বা একাধিক থাকতে পারে। এই অ্যাক্টিভ সাইটটাই হলো তোমার মানে এনজাইমের সাথে সাবস্ট্রেটের ওই তালাচাবির মতো একটা সম্পর্ক। যেমন মনে করো যে এখানে ছবিটা লক্ষ্য করো, ছবিতে কি দেখানো আছে, এখানে একটা চাবি তালা খুলছে, তাই না? একটা নির্দিষ্ট খাঁজে চাবিটা লেগে যাচ্ছে। তদ্রূপ এটা যদি মনে করো একটা এনজাইমের এই যে এটা হলো অ্যাক্টিভ সাইট দেখানো হয়েছে, এই অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট এসে বসবে এবং এই অ্যাক্টিভ সাইটটা এমন হবে যে সাবস্ট্রেট যেমন হবে নির্দিষ্ট সাবস্ট্রেটের জন্য নির্দিষ্ট এরকম এনজাইমের অ্যাক্টিভ সাইট থাকবে। এবং অ্যাক্টিভ সাইট এখানে এই এনজাইমটাতে অ্যাক্টিভ সাইট কয়টা আছে? একটা। তো এরকম অ্যাক্টিভ সাইট একাধিক থাকতে হবে। যদি দুটো অ্যাক্টিভ সাইট থাকে তাহলে দুটা সাবস্ট্রেট সেখানে বসতে সক্ষম হবে। এবং এই অ্যাক্টিভ সাইটে যখন সাবস্ট্রেটটা যুক্ত হয় তখন এনজাইম সাবস্ট্রেট একটা এরকম কমপ্লেক্স তৈরি করে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স আগে গঠিত হতে হবে। ধাপগুলো কিরকম, যে প্রথমে এক নাম্বার যেটা বলা হচ্ছে যে সাবস্ট্রেট অণু এনজাইমের সক্রিয় স্থান, অর্থাৎ যেটাকে অ্যাক্টিভ সাইট বললাম, সেই অ্যাক্টিভ সাইটে সংযুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট যৌগ সৃষ্টি করে। দ্বিতীয় পর্যায়ে কি হয়? দ্বিতীয় পর্যায়ে এনজাইম সাবস্ট্রেট ওই যৌগটা ভেঙে যায়, আবার ভেঙে যে নতুন পদার্থ সৃষ্টি হয় এবং এনজাইম অপরিবর্তিতভাবে পৃথক হয়ে যায়। যেমন মনে করো ছবিটা লক্ষ্য করো, ধরো এখানে কি হচ্ছে যে এনজাইম, তাহলে কি হচ্ছে এনজাইম আর এস হলো সাবস্ট্রেট, এনজাইম সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করছে। ধরো এটা হলো এনজাইম, এনজাইমের এটা হলো অ্যাক্টিভ সাইট, অ্যাক্টিভ সাইটে এই সাবস্ট্রেটটা যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করলো। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করার পর এনজাইমটা আবার দেখো পৃথক হয়ে গেল, আগে যেরকম এনজাইম ছিল সেরকমই কিন্তু হলো, কিন্তু সাবস্ট্রেটটা ভেঙে দেখো এইটা দুই রকমের প্রোডাক্ট তৈরি করলো। এটাই হলো তালাচাবি মতবাদ। মাইকেলিস এবং মেন্টনের মতবাদ। মাইকেলিস এবং মেন্টনের মতবাদটাও এইটা অনেকটা তালাচাবি মতবাদের মতোই। এখানে কি বলা আছে দেখো, যে মাইকেলিস এবং মেন্টনের মতে এনজাইমের সুনির্দিষ্ট কার্যকরী স্থান, দ্যাট ইজ অ্যাক্টিভ সাইট থাকে, যার দ্বারা সাবস্ট্রেটের নির্দিষ্ট স্থানে সাময়িকভাবে মৃদু সংযোগ ঘটে এবং একটি মধ্যবর্তী কমপ্লেক্স এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স উৎপন্ন হয় এবং প্রোডাক্ট সৃষ্টি হওয়ার পর এনজাইমটি পৃথক হয়ে যায়। অর্থাৎ এটা কিন্তু ওই তালাচাবি মতবাদের মতোই। তবে এটা যেটা বলছে আর একটা, যে এই যে এনজাইমের বিক্রিয়ার হার সাবস্ট্রেটের ঘনত্বের সাথে সম্পর্কযুক্ত। তারা এই কথাটা বলেছে যে এনজাইমের বিক্রিয়ার হার সাবস্ট্রেটের ঘনত্বের সাথে সম্পর্কযুক্ত। সাবস্ট্রেটের ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে নির্দিষ্ট ঘনত্ব পর্যন্ত এনজাইমের ক্রিয়ার হারও বৃদ্ধি পেতে থাকে। এইটা শুধু নতুন কথা মাইকেলিস এবং মেন্টনের মতবাদের ক্ষেত্রে। আরেকটা আছে, সেটা হলো আবেশিত বা ইনডিউসড ফিট থিওরি। ডক্টর খোশাল্যান্ড উনি 1973 সালে এই মতবাদ প্রদান করেন।
দেখো তিনি কি বলছেন যে আমাদের এতক্ষণে তো জেনেছি যে এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট থাকে এবং সেই অ্যাক্টিভ সাইটে কি হয় যে সাবস্ট্রেট এসে ফিট হয়, কিন্তু এই খোসাল্যান্ড উনি বলেন যে কোনো কোনো ক্ষেত্রে এনজাইমের অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট সঠিকভাবে ফিট হয় না। যেমন ধরো এখানে এটা একটা এনজাইম, তাই না, আর এটা হলো একটা সাবস্ট্রেট। এখন সাবস্ট্রেট আর এনজাইম তুমি স্ট্রাকচারটা দেখেই তুমি বুঝতে পারছো যে এই সাবস্ট্রেটটা যে এনজাইমে যে যুক্ত হবে এটা কিন্তু দেখো যে পুরোপুরি ফিট হবে না, কিন্তু যে এই যে এখানে এই ধারে এটা কি সোজা আছে, তাই না, কিন্তু এইখানটা ধর একটু ফাঁকা এরকম জায়গা কিন্তু থাকবে, তো ফিট হয় না। কিন্তু এইসব ক্ষেত্রে দেখা যায় কি সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে সংযুক্ত হলে পুরো এনজাইমের আকার পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এই সাবস্ট্রেটটা যখন এখানে এসে বসবে তখন পুরোপুরি ফিট না হলেও এনজাইম সাবস্ট্রেটের ধরন অনুসারে নিজেই পরিবর্তিত হয়ে যাবে, নিজেই পরিবর্তিত হয়ে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সটা গঠন করবে। এই যে চিত্রটা দেখো যে আসলে তো এখানে আগের এনজাইমটা এখানে এরকম ছিল না, কিন্তু সাবস্ট্রেটটা যুক্ত হবার পরে সে নিজে পরিবর্তিত হয়ে ফিট হয়েছে। এই ধরনের ফিটটাকে বলা হয় ইনডিউসড ফিট। ঠিক আছে, এই ইনডিউসড ফিট এই মতবাদটাকে বলা হয় ইনডিউসড ফিট থিওরি। এখানেও লক্ষ্য করো নিচের চিত্রে যে এটা একটা সাবস্ট্রেট, এটা একটা এনজাইম। যেমন ধরো এখানে এখন সরাসরি কিন্তু এটা যখন অ্যাক্টিভ সাইটে প্রবেশ করবে তখন কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গাটুকু একটু ফাঁকা থাকবে, তাই না, পরে এটা এনজাইমটা নিজে পরিবর্তিত হয়ে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করবে ফিট হয়ে। এটাই হলো ইনডিউসড ফিট। তবে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা কিছু কিছু এনজাইমের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। ইনহিবিটর। ইনহিবিটর বাংলা অর্থ হলো যে বাধা প্রদান করা। কিছু কিছু এনজাইমের কাজে কিছু কিছু পদার্থ বাধা প্রদান করে। তো যে পদার্থগুলো এনজাইমের কাজে বাধা প্রদান করে তাদেরকে বলা হয় ইনহিবিটর। ইনহিবিটরগুলো তোমার বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে যে এনজাইমের যে অ্যাক্টিভ সাইট সে অ্যাক্টিভ সাইটে আগে থেকেই সংযুক্ত হয়ে যায়, ফলে সাবস্ট্রেট আর এনজাইম মানে অ্যাক্টিভ সাইটে যুক্ত হতে পারে না। যেমন মনে করো এটা হলো একটা এনজাইম, তো এনজাইমের তো এই জায়গাটা হলো অ্যাক্টিভ সাইট, তাই না, অ্যাক্টিভ সাইটে কি হবে এই সাবস্ট্রেটটা এসে বসবে, কিন্তু আগে থেকে একটা ইনহিবিটর সেখানে বসে গেছে। তো বসে যাওয়ার ফলে কি হচ্ছে এর তো জায়গা পাচ্ছে না সেখানে বসার সাবস্ট্রেটটা, তো এটা একটা সমস্যা। আর একটা হতে পারে যে অনেক সময় ইনহিবিটরটা ঠিক অ্যাক্টিভ সাইটে বসে না, ধরো অন্য কোনো জায়গায় বসছে, যে এই জায়গায় বসেছে, কিন্তু অ্যাক্টিভ সাইট অন্য জায়গায় বসলেও ইনহিবিটর কি করে অ্যাক্টিভ সাইটের আকৃতি যেরকম থাকার কথা ছিল সেরকম না রেখে সেটাকে চেঞ্জ করে ফেলে। এই যে এটা দেখো আগে ছিল কি এরকম হয়তো গোল ছিল যে অ্যাক্টিভ সাবস্ট্রেটটা সরাসরি বসতে পারবে, কিন্তু ইনহিবিটরটা সে আকৃতিটা পরিবর্তন করে ফেলেছে, ফলে সাবস্ট্রেট সেখানে বসতে পারবে না, ফলে এখানেও সাবস্ট্রেট যুক্ত হতে পারে না। তার মানে ইনহিবিটর যেটা বললাম যে দুই ভাবে কাজ করতে পারে, একটা হলো আগে থেকেই অ্যাক্টিভ সাইটে বসে সাবস্ট্রেটকে বসা থেকে বিরত রাখতে পারে, অথবা অন্য জায়গায় বসে সে অ্যাক্টিভ সাইটের আকার পরিবর্তন করে দিতে পারে। এটা হলো ইনহিবিটর। এবারে আমরা দেখব এনজাইমের শ্রেণীবিন্যাস, এটা কি গঠন এবং বিক্রিয়ার ধরনের ভিত্তিতে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি কমিশনের সুপারিশের ভিত্তিতে এনজাইমকে 6টি শ্রেণীতে বিভক্ত করা হয়। একটা হলো অক্সিডো রিডাকটেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলেজ, লাইএস, আইসোমারেজ এবং লাইগেজ। তো চলো এগুলো আমরা। অক্সিডো রিডাকটেজ এই নামটা এসেছে অক্সিডেশন রিডাকশন থেকে। অক্সিডেশন মানে কি জারণ, রিডাকশন মানে বিজারণ। রিডাকশন বলতে আমরা যেটা বুঝি এক কথা যে গেইন অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে, আর অক্সিডেশন মানে ইলেকট্রন ত্যাগ করে, লস অফ ইলেকট্রনস। সো এই ধরনের এনজাইম জারণ বিজারণ বিক্রিয়ায় সহায়তা করে।
তাহলে কোনো যৌগের সাথে অক্সিজেনের সংযোগ অথবা এ থেকে হাইড্রোজেন বা ইলেকট্রনের অপসারণ ঘটানো এবং এর বিপরীত প্রক্রিয়া যদি ঘটে অর্থাৎ বিজারণ যদি হয় এবং যে এনজাইম সেখানে কাজ করে সেই এনজাইমটাকে বলা হচ্ছে অক্সিডো রিডাকটেজ এনজাইম। অক্সিডো রিডাকটেজ এনজাইম আবার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন মনে করো অক্সিডেজ। অক্সিডেজটা কি, যে এই সমস্ত এনজাইম অক্সিজেনের সংযোগ বা হাইড্রোজেনের বিয়োজন বা ইলেকট্রন অপসারণ করে, ঠিক আছে। রিডাকটেজ, এই সমস্ত এনজাইম হাইড্রোজেনের সংযোগ বা অক্সিজেন বিয়োজন বা ইলেকট্রন যোগ করে। পারঅক্সিডেজ, পারঅক্সিডেজ এই সকল এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে ইলেকট্রন গ্রাহক হিসেবে ব্যবহার করে থাকে। পারঅক্সিডেজ, আবার বলছি, এখানে মনে রাখবা যে এই সকল এনজাইমটা তো মানে জারণ বিজারণ তো যে কোনো একটা করবেই, কিন্তু সেখানে এই ইলেকট্রন গ্রাহক হিসেবে সে কি করে হাইড্রোজেন পারঅক্সাইডকে ব্যবহার করে থাকে। ডিহাইড্রোজিনেজ, এই এনজাইমগুলো এক যৌগ থেকে হাইড্রোজেন অন্য যৌগে স্থানান্তরের মাধ্যমে জারণ বিজারণ সম্পন্ন করে। কোএনজাইম যেমন নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ইত্যাদি এই বিক্রিয়ায় হাইড্রোজেন গ্রহণ বা দান করে। যেমন এখানে উদাহরণ দিয়েছে, দেখো যে সাকসেনিক অ্যাসিডের সাথে এফএডি যুক্ত হয়ে সাকসেনিক ডিহাইড্রোজিনেজ এনজাইমের সাহায্যে সে ফিউমারিক অ্যাসিড এবং এফএডিএইচ2 তৈরি করছে। আবার পাইরুভিক অ্যাসিড, এটা এনএডিএইচ এর উপস্থিতিতে ল্যাকটিক ডিহাইড্রোজিনেজ এনজাইমের সাহায্যে ল্যাকটিক অ্যাসিড এবং এনএডি তৈরি করছে। এই দুটো হলো ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া এবং ডিহাইড্রোজিনেজ এনজাইম এখানে কাজ করছে। এখানে দেখো সাকসেনিক ডিহাইড্রোজিনেজ এবং ল্যাকটিক ডিহাইড্রোজিনেজ এই এনজাইমগুলো। ট্রান্সফারেজ, অর্থাৎ এই ধরনের এনজাইমগুলো মানে কোনো যৌগ থেকে কোনো মূলককে প্রতিস্থাপন করবে বা সরাই দিবে। এই সকল এনজাইমকে কার্বন গ্রুপ, যেমন মিথেন, মিথেন বলছি CH3, COOH, CHO ইত্যাদি, এবং ফসফরাস, সালফার বা নাইট্রোজেন যুক্ত গ্রুপকে স্থানান্তরে সহায়তা করে। এর বিভিন্ন রকম হতে পারে, যেমন মিথাইল ট্রান্সফারেজ। মিথাইল ট্রান্সফার হলে কি হবে, দুটো সাবস্ট্রেটের মধ্যে একটি কার্বন একক স্থানান্তর করে। অ্যামাইনো ট্রান্সফারেজের করে অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলক স্থানান্তর করে কিটো অ্যাসিডে পরিণত করে, ঠিক আছে। কাইনেজ, এরা এটিপি থেকে ফসফেট কোনো সাবস্ট্রেটে স্থানান্তর করে। ফসফোরাইলেজ, অজৈব ফসফেট থেকে ফসফেট কোনো সাবস্ট্রেটে স্থানান্তর করে। যেমন এখানে আমরা যদি একটা উদাহরণ দিয়ে বলি, ধরো গ্লুটামিক অ্যাসিড অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হচ্ছে, মানে বিক্রিয়া করছে ট্রান্স অ্যামাইনেজ এনজাইমের উপস্থিতিতে। এটা একটা ট্রান্সফারেজ এনজাইম করে কি করছে, আলফা গ্লুটারিক অ্যাসিড এবং অ্যাসপার্টিক অ্যাসিডে পরিণত হচ্ছে। এক্ষেত্রে যেটা ঘটে, ধরো গ্লুটামিক অ্যাসিড এর অ্যামাইনো ট্রান্সফারেজ, মানে গ্লুটামিক অ্যাসিড হতে অ্যামাইনো ট্রান্সফারেজ এনজাইম একটা ট্রান্স অ্যামিনেজ একটা আসলে বিক্রিয়া ঘটে, যেখানে ওই গ্লুটামিক অ্যাসিড থেকে কি করে NH2 গ্রুপ অপসারিত হয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে গ্লুটামিক অ্যাসিডটা নিজে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডে পরিণত হয়, আর ওই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে NH2 যুক্ত হয়ে নিজে তখন অ্যাসপার্টিক অ্যাসিডে পরিণত হয়। তো এইটা হলো ট্রান্সফারেজ এনজাইমের কাজ। হাইড্রোলেজ, এই এনজাইমগুলো পানির আয়ন, অর্থাৎ কি হাইড্রোজেনের এবং হাইড্রোক্সাইড আয়ন কি করে, সাবস্ট্রেটের বিশেষ বন্ধনীর সাথে যুক্ত হয়ে হাইড্রোলাইসিস ঘটায়। যেমন কার্বোহাইড্রাসেজ, প্রোটিয়েসেস, পেপটিডেসেস, লাইপেস, নিউক্লিয়াস ইত্যাদি। এক কথায় আমরা যদি বলি, হাইড্রোলেজ এনজাইমগুলো কোনো যৌগ থেকে পানির অপসারণ ঘটায় অথবা পানির সংযোগ ঘটায়। দুই রকমই এটা আসলে করতে পারে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, সুক্রেজ এনজাইমের সাহায্যে কি করে, পানিকে
এটা উপস্থিতিতে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে। আবার ল্যাকটোজ, এটাও পানির উপস্থিতিতে ল্যাকটেজ এনজাইমের সাহায্যে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করে। তাহলে এগুলো এখানে সুক্রেজ, ল্যাকটেজ এগুলো হলো হাইড্রোলেজ এনজাইম। লাইয়েজ, এই এনজাইমগুলো হাইড্রোলাইসিস ছাড়াই কোনো মূলকের সাবস্ট্রেট থেকে স্থানান্তরিত হয়। এগুলো কিছুটা একটু ব্যতিক্রম আমরা বলতে পারি, যেমন অ্যালডোলেজ, ডিকার্বক্সিলেজ, ডিহাইড্রাটেজ, সাইটিক সিনথেটেজ ইত্যাদি। উদাহরণস্বরূপ দেখো যে ফ্রুক্টোজ 1,6-ডাইফসফেট, এটা অ্যালডোলেজ এনজাইমের উপস্থিতিতে 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট পরিণত হয়। এখানে কিন্তু কোনো হাইড্রোলাইসিস ঘটছে না, তারপরে এটা এরকম ধরনের একটা বিক্রিয়া ঘটছে। এই ধরনের এনজাইমগুলোকে বলা হয় লাইয়েজ। আইসোমারেজ, আইসোমার মানে কি আগে তোমাকে বুঝতে হবে। আইসোমার মানে হচ্ছে যাদের যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। যেমন আমরা জানি যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ বা গ্লুকোজ 6-ফসফেট এবং ফ্রুক্টোজ 6-ফসফেট এ দুটো পরস্পরের আইসোমার। তো এরকম একটা যৌগকে তার আইসোমারে পরিণত করার জন্য যে এনজাইমটা কাজ করে সেটাই হলো আইসোমারেজ এনজাইম। যেমন গ্লুকোজ 6-ফসফেটকে গ্লুকো আইসোমারেজ এনজাইমটা কি করেছে, ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত হয়েছে। তাহলে গ্লুকো আইসোমারেজ এনজাইমটা এক ধরনের আইসোমারেজ এনজাইম। লাইগেজ বা সিনথেটেজ, এই শ্রেণীর এনজাইম দুটি অণুকে সংযুক্ত করতে সহায়তা করে, যেমন লাইগেজ, অ্যাসপার্টিক সিনথেটেজ ইত্যাদি। ঠিক আছে, মানে দুটো অণুকে একত্রে যুক্ত করবে। অ্যাসপার্টিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়া যুক্ত হয়ে অ্যাসপার্টিক সিনথেটেজ এনজাইমের উপস্থিতিতে অ্যাসপারজিন তৈরি করছে। এটা এক ধরনের লাইগেজ এনজাইম। এছাড়া কিছু এনজাইম আছে যারা কোনো পদার্থকে এর এপিমারে পরিণত করতে সহায়তা করে। এপিমারটা কি হলো? এপিমার হচ্ছে এমন একটা যৌগ যেখানে শুধুমাত্র একটা কার্বনে পরিবর্তন থাকবে, অর্থাৎ এটাও এক ধরনের আমরা আইসোমার বলতে পারি, কিন্তু আইসোমারে একাধিক মানে গাঠনিক সংকেতে একাধিক পরিবর্তন লক্ষ্য করা যাবে। কিন্তু এপিমার যদি হয় তাহলে এই ক্ষেত্রে একটা মাত্র কার্বনে শুধু পরিবর্তন লক্ষ্য করা যাবে। যেমন এখানে দেখো জাইলুলোজ 5-ফসফেট এবং রাইবুলোজ 5-ফসফেট, এক্ষেত্রে শুধু এই যে এর 3 নাম্বার কার্বনে অর্থাৎ এই জায়গাটাতে একটু পরিবর্তন দেখা যাচ্ছে। হ্যাঁ, এইখানে পরিবর্তন, যেমন এখানে কার্বনের ডান দিকে ওএইচ আছে, এখানে কার্বনের বাম দিকে ওএইচ আছে, এইটুকু শুধু পার্থক্য। তো এই যে একটা যৌগকে যদি আরেকটা যৌগের এপিমারে পরিণত করে যে এনজাইমটা, সেইটার নাম হয়ে যাবে তখন এপিমারেজ। এই ছিল আমাদের এনজাইম। এছাড়া এনজাইম সম্পর্কে আরো কিছু যেগুলো আছে, যে জীবের বিভিন্ন জৈবিক কার্যক্রমে উৎসেচক, মানুষের প্রয়োজনে এনজাইমের ব্যবহার, জৈবিক কার্যক্রমে ব্যবহৃত কয়েকটি গুরুত্বপূর্ণ এনজাইম, এগুলো সব কয়টা বইয়ে খুব ভালো করে দেওয়া আছে। এগুলা তোমরা বই থেকে একটু রিডিং দিয়ে নেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। এই অধ্যায়টা আসলে তৃতীয় অধ্যায় আজ শেষ হয়ে গেল। আমরা সামনের দিন নতুন আরেকটি অধ্যায় নিয়ে শুরু করব ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।